শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক। অর্থ বাংলা প্রেজেন্ট সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান তারেক। যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের মূল ভিত্তি বিশ্বাস এবং আস্থা। আর একটি ব্যাংকের সাথে সাধারণ গ্রাহক, বিনিয়োগকারী এবং গণমাধ্যমের মধ্যে যে সেতু তৈরি করে জনসংযোগ বিভাগ। ব্যাংকের ব্র্যান্ড ইমেজ ধরে রাখতে জনসংযোগ বিভাগ কীভাবে কাজ করে এবং গ্রাহক সচেতনতা বৃদ্ধিতে তাদের ভূমিকা কী, সেই সব খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো মার্কেন্টাইল ব্যাংক পিএলসির প্রধান জনসংযোগ কর্মকর্তা জনাব আব্দুল হামিদ সোহাগের সাথে, যিনি দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে জনসংযোগ বিভাগে কাজ করে চলেছেন। সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। যে একটি প্রতিষ্ঠানের সুনাম সুরক্ষায় কমিউনিকেশনের ব্র্যান্ডিংয়ের ভূমিকাটা কতটুকু? একটি ব্যাংকের ইমেজ বিল্ডিংয়ের জন্য জনসংযোগ বিভাগ নয়, পুরো একটি পরিবার, ব্যাংকের পুরো প্রতিষ্ঠানই জনসংযোগ বিভাগের মতো কাজ করতে হয়। তবে আলাদা করে বলতে হয় যে জনসংযোগ বিভাগ রাখা হয় স্পেশালি তাদেরকে ব্যাংকের প্রতিষ্ঠানের ইমেজ বিল্ডিংয়ের জন্য এবং তার প্রোডাক্ট, তার বিভিন্ন পরিচিতি এবং ব্যাংকের সকল পণ্যের বিজ্ঞাপন এবং ব্যাংকের সুনাম বৃদ্ধির জন্য তাদের কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি যেই প্রতিষ্ঠানে আছি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, সেই প্রতিষ্ঠানে আমি দীর্ঘ 10 বছর কাজ করে যাচ্ছি। এখানে আমি সুনামের সাথে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানের এখন পর্যন্ত কোনো বদনাম আমরা মার্কেটে দেখতে পাচ্ছি না এবং জনগণের মধ্যে আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমাদের ডিভিশনের যে সবচেয়ে বড় কাজ সেটা হচ্ছে যে আমাদের স্টেক হোল্ডার, আমাদের ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট, বোর্ড এবং পাবলিকের সাথে, যারা যেই সমস্ত পাবলিক আমাদের সাথে কাস্টমাররা আমাদের ব্যাংকে টাকা রাখেন এবং আমাদের কাছ থেকে লোন নেন, এই তাদের উভয়ের মধ্যে এবং টোটাল এই স্টেক হোল্ডারদের মধ্যে একটা সমন্বয় বজায় রাখা, কেউ যেন কোথায় কোনো কমপ্লেন না করতে পারে। তো ব্র্যান্ডের মূল্য বৃদ্ধিতে বা মূল্য নির্ধারণের জন্য এটা কোন বিষয়গুলোর উপরে আপনাদের বেশি খেয়াল রাখতে হয় কমিউনিকেশন ব্র্যান্ডিংয়ের জন্য? এটা বেসিক্যালি আপনি যেটা বলছেন ব্র্যান্ড ভ্যালুর বিষয়টা, ব্র্যান্ডের মূল্য যেটা, ব্র্যান্ড ভ্যালু তো আমরা যেমন একটা দেখি যে কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশে যদি কোনো বিজনেস করতে হয় তাহলে সে দেখে যে বাংলাদেশে এটা মার্কেট কতটুকু বড়, তারা একটা রিসার্চ করে। আমাদের তো ঠিক তদরূপ আমাদেরও এখানে রিসার্চ করতে হয় কোনো এজেন্সির মাধ্যমে অথবা আমাদের নিজস্ব জনবল দিয়ে। আমরা ঢাকায় কেমন করি, রুট টেবিলে কেমন করি, আমরা রুরাল এবং শহরে দুই দিকে আমরা রিসার্চ করে দেখি যে আমাদের ব্র্যান্ড ইমেজটা বা আমাদের পণ্য কোথায় ভালো চলবে, কোন প্রোডাক্টটা কোথায় ভালো চলবে। এটা ঢাকা শহরে চললে আমাদের চিন্তা করতে হয় যে শহুরে মানুষের যেই জিনিসটা তারা যে এফোর্ড করতে পারবে বা তাদের জন্য যেই সকল অফিসাররা ভালোভাবে সার্ভিস দিতে পারবে, আমরা সেই সকল কর্মকর্তাদেরকে আমরা ঢাকায় রিক্রুট করি। আবার ঢাকার বাইরে রুট লেভেলে যারা, তাদেরকে আমরা সেইভাবে রিক্রুট করি। আবার এমনও আছে যেমন সিলেট বিভাগে যদি আমরা দেই, তাহলে সিলেট বিভাগের লোকজন যদি ওখানে কাজ করে তাহলে ভালো হয়, কারণ তারা ওই এলাকার ভাষা ভালো বুঝে। চিটাগাংয়ের সেম, চিটাগাংয়ের ভাষা বুঝে এমন লোক যদি সেখানে রিক্রুট করা হয়, তারা ওখানে কমফোর্ট ফিল করে। তো এই দিকটাও আমাদের দেখতে হয়। ব্যাংক যদি তার নিজের সুনাম যত বেশি বৃদ্ধি করতে পারবে, তার ব্র্যান্ড ভ্যালু তত বেশি হবে। তো এখানে তো অনেক সময় আমরা দেখতে পাই যে ভুল তথ্য বা গুজবের একটা উদ্ভব সৃষ্টি হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এটা কিভাবে মোকাবেলা করেন? ভুল তথ্য এটা হবে, তবে এটা সুনামটা আমাকে ধরে রাখার জন্য দুই দিকে ব্যবস্থা নিতে হবে। আপনি ইন্টারনাল কমিউনিকেশন দিয়ে পারবেন, আবার এক্সটার্নাল কমিউনিকেশন দিয়ে পারবেন। তথ্য প্রযুক্তির যুগ এখন, ভুল রিপোর্ট হতে পারে, ভুল তথ্য ছড়িয়ে দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন খুব দ্রুত ছড়িয়ে যায় ভুল তথ্য। আপনি এখন আমাদের দেশে অনেক ভালো ভালো এজেন্সি আছে যারা এই কাজগুলো করে, তাদের মাধ্যমে আপনি যদি সার্চ করেন তাহলে আপনার প্রতিষ্ঠানের এগেনস্টে কী নিউজ যাচ্ছে আপনি সেটা বের করে ফেলতে পারবেন এবং খুব দ্রুত এটা অ্যাকশনে যেতে পারবেন। আবার অ্যাকশনে গেলে আপনার কোন উপায়ে অ্যাকশনে যেতে হবে, যার ফলে আপনার প্রতিষ্ঠানের কোনো দুর্নাম না হয় বা মানুষের ভিতর বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেভাবেও আপনাকে আগাইতে হবে। কারণ এটা মানুষ আর্থিক প্রতিষ্ঠানে টাকা রাখে সে খুব বিশ্বাসের সাথে। আমি যে প্রোডাক্টটা সেল করি সেই প্রোডাক্টটা কোনো কিছু দেখা যায় না। আমি কোনো ক্রিম, লিপস্টিক এই জিনিস সেল করছি না যেটা দেখা যায়। বাট ব্যাংকের যে প্রোডাক্টটা সেটা না দেখে মানুষ বিশ্বাস করে এই প্রোডাক্টটা কিনে, যে আমি 5 বছর পরে এই টাকা পাবো, আমি 6 মাস পরে এই টাকা পাবো। ঠিক তেমনি
এই বিশ্বাসটা ধরে রাখার জন্য আমাদের আস্থাটা খুব গুরুত্বপূর্ণ। আস্থায় আমাদের তীর ধরলে চলবে না। তো বর্তমান সময়ে যে আপনাদের যে ব্র্যান্ডিং এর ব্যাপারে বা কমিউনিকেশনের যে আপনি কাজটা করছেন, এখানে কি এআই এর ভূমিকাটা কতটুকু? বর্তমানে তো এআই নিয়ে শুনছি যে অনেক কিছু আপনার তৈরি করা যাচ্ছে। তো এটা এআই দিয়ে আপনারা কোনো কিছু করছেন কিনা বা এই ধরনের কোনো কিছু আপনাদের ফোকাসে আছে কিনা? রাইট, আপনি টু দ্য পয়েন্টে আসছেন যে বর্তমানে যে এআই যুগ, এআই যুগের ফলে আমরা নিজেদেরকেও এআইতে অভ্যস্ত করতে হচ্ছে, আবার এআইয়ের ফলে আমাদের কাজও খুব শর্ট হয়ে গেছে। আমি একটা এক্সাম্পল দিই। আমরা যদি কোনো ডোমেইনে আমরা বিজ্ঞাপন দিতে চাই, তাহলে আমাদের এআই দিয়ে করলে আমি খুব দ্রুত এই কাজটা করে ফেলতে পারছি। আমি যদি কোনো বিজ্ঞাপন তৈরি করি, যদি স্ট্যাটিক তৈরি করি অথবা মোশন তৈরি করি, সেক্ষেত্রে দেখা যায় আমি কোনো মডেল চুজ করব, কি ভাষা চুজ করব, রেকর্ড করতে হবে, অনেক প্যারা নিতে হয় কিন্তু এটা আমাদের। কিন্তু এআই আসার ফলে আমাদের এই জিনিসটা আর খুব সহজ হয়ে গেছে, যার ফলে ব্র্যান্ড এখন খুব ফাস্টার চলতে হয় আমাদেরকে। আমার কম্পিটিটর যে ব্যাংক আছে, সেই ব্যাংক বা অন্য প্রতিষ্ঠান আমার চেয়ে এগিয়ে চলার চেষ্টা করে, তো আমাকে ওর সাথে কম্পিটিশন করে খুব দ্রুত আমাকে সার্ভিসটা দিতে হচ্ছে। সময়ের সাথে সময়ের সাথে তাল মিলিয়ে আমার সোশ্যাল মিডিয়াতেও আমাকে থাকতে হচ্ছে, এবং তার পাশাপাশি এআই এর সাপোর্টটা আমার খুবই কাজে লাগছে এখন। আপনার প্রতিষ্ঠানের যে প্রোডাক্ট এবং সার্ভিস, এটা সম্পর্কে একটু দর্শকদের কিছু বলেন। অ্যাকচুয়ালি ব্যাংকের প্রোডাক্ট তো সব ব্যাংকে প্রায় সেম। আমাদের দেশে 62টা ব্যাংক অপারেট করে। 62টা ব্যাংকের মধ্যে ম্যাক্সিমাম ব্যাংকের প্রোডাক্টই কাছাকাছি। কেউ ফরেন ব্যাংক, কেউ লোকাল ব্যাংক, কেউ লোকাল প্রাইভেট ব্যাংক, কেউ গভর্নমেন্ট ব্যাংক। তো এর মধ্যে আপনি দেখবেন যে একই প্রোডাক্ট সবারই আছে। স্পেশালিটি কি? আমার একটু গুণগত মান ভালো, আমার যারা জনবল তারা খুব প্রশিক্ষিত জনবল, ট্রেন্ড, তারা পোশাক আশাক ভালো, অফিসে পরিবেশ ভালো, সুদ কম, এইভাবে বলে আমি তাকে অ্যাট্রাকশন করি, এবং আমার যেই জনবল তাদেরকে, আমার যে কাস্টমার আছে, কাস্টমারকে এই আমার ব্যাংকে আসার জন্য হেল্প করে কিভাবে? সে অন্য ব্যাংকের প্রোডাক্টের চেয়ে আমার ব্যাংকের প্রোডাক্টটাকে সে ভালোভাবে তুলে ধরে, যে বেটার সার্ভিস পাবেন। কিন্তু অলমোস্ট সব ব্যাংকে কাছাকাছি প্রোডাক্ট আমরা তৈরি করি। বাংলাদেশের ব্র্যান্ড এবং কমিউনিকেশন সেক্টরের সবচেয়ে বড় সম্ভাবনার জায়গাটা কোথায়? বিপুল সম্ভাবনা আছে, কিন্তু এখানে দক্ষ জনবলের অভাব। আমাদের দেশে যে পপুলেশন, সেই পপুলেশন অনুযায়ী আমাদের দেশে ম্যাস কমিউনিকেশন জার্নালিজম থেকে যেই স্টুডেন্টরা আসে, তারা এসে ব্যাংকে বা অন্য প্রতিষ্ঠানে জনসংযোগ পেশায় বা ব্র্যান্ডিংয়ে কাজ করতে খুব বেশি আগ্রহী হয় না, বিকজ অফ আমরা এটাকে মূল্যায়ন করতে পারি না এখনো। এটা বিশাল ভবিষ্যৎ আছে। দেশের বাইরে জনসংযোগ পেশা বা ব্র্যান্ডিং পেশার ছাড়া কোনো প্রতিষ্ঠান এগুতে পারে না। আমাদের এখানে অনেক প্রতিষ্ঠান আছে যারা ব্র্যান্ডিংয়ের লোক না, কিন্তু ব্র্যান্ডিং বুঝে, রং বুঝে, কালার বুঝে তাকে দিয়ে ব্র্যান্ডিং করাচ্ছে। জনসংযোগ সাংবাদিকদের সাথে পরিচয় আছে, জনসংযোগ করিয়ে নিচ্ছে সেই প্রতিষ্ঠান, কিন্তু এর জন্য স্পেশাল লোক দরকার, ট্রেন্ড লোক দরকার, এবং তাদের জন্য আলাদা ভাষা, আলাদা শিক্ষা দরকার। সেই জিনিসটা আমরা গ্রহণ করি না। যে প্রতিষ্ঠান জনসংযোগ পেশার প্রতি বা জনসংযোগে প্রশিক্ষিত লোক, জনবল নিয়োগ দেয়, সেই প্রতিষ্ঠান সবচেয়ে ভালো করে, এবং ইনহাউস তাদের বিশাল একটা ডিপার্টমেন্ট থাকে, যেই ডিপার্টমেন্ট তাদেরকে ব্যাকআপ সাপোর্ট দিচ্ছে, যে কোনো বিপদ আপদে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তাদের যেন কাজ করতে হয়, এবং তাদের হোম অফিসে করতে হয়, অনেকে আছে বাসায় বসে কাজ করতে হয়। এই সাপোর্টটাও অফিস তাদেরকে দিয়ে দেয়। তো যার জন্য বাংলাদেশে এটার গুরুত্ব অবশ্যই রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইডই এটার গুরুত্ব রয়েছে। তো গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং এ উৎসাহিত করার জন্য তো আপনারা কাজ করছেন। জি। তো সেখানে সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতাটা কতটুকু আছে এবং আপনাদের এখানে হুমকিটা কতটুকু? হুমকি তো সব কাজে হুমকি থাকবে, তবে আমাদের এগিয়ে যেতে হবে সাহস করে। ডিজিটাল ব্যাংকিংয়ের প্রতি গ্রাহকদের খুব বেশি আস্থা বেড়ে গেছে, এবং বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট আছে। সে ডিজিটাল অ্যাপসের মাধ্যমে সে ঘরে বসেই সে খুব সহজে এই প্রোডাক্টটা দিয়ে সে সব সেবা নিয়ে ফেলতে পারছে। অ্যাকাউন্ট ওপেন থেকে আরম্ভ করে আপনি ডিপোজিট ক্লোজ করা সব কিছু আপনি করতে পারছেন ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসেই। কারণ আপনাকে হ্যাসেলটা পোহাতে হচ্ছে না। রোদের দিন, বৃষ্টির দিন, শীতের দিন আপনার ঘর থেকে বের হতে হচ্ছে না। আপনি ইনস্ট্যান্ট কোনো বিল দিবেন, ঘরে বসে পারতেছেন। আপনি গাড়ির ট্যাক্সের টাকা দিবেন, ঘরে বসে দিতে পারছেন। এরকম আমরা এখন ম্যাক্সিমাম সেবা দিতে পারছি। আমাদের যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসে আমরা 26টা সেবা আমরা দিতে পারছি। আপনি কিউআর কোড দিয়ে আপনি কোনো দোকানে গেলেন, এখন আপনাকে কার্ডও লাগবে না, আপনি কিউআর কোড দিয়ে আপনি আপনার মোবাইল থেকে আপনি পেমেন্ট করতে পারলেন।
মানে মোবাইল অ্যাপ দিয়ে আমি মানে দোকানে গিয়ে পেমেন্ট করতে পারছি। পেমেন্ট করতে পারবেন। আগে তো মানুষ কার্ড সোয়াপ করতো বা ওইভাবে বিল করতো, এখন কার্ডও লাগছে না। মোবাইল অ্যাপস দিয়ে আপনি করছেন, মোবাইল অ্যাপসে আপনি টাকা ডিপোজিট করছেন, 3 লাখ টাকা ডিপোজিট করলেন, আপনি 1 মাস পরে 2400 টাকা পেলেন, আপনি কেন আবার ইয়েতে যাবেন, ব্যাংকে যাবেন? আপনার মোবাইলেই কিন্তু আপনার পার্সেন্টেজ যেই টাকা আপনি ইন্টারেস্ট পেলেন, ইন্টারেস্ট টাকার আপনার মোবাইলে চলে আসতেছে। তো মানুষ এখন সহজ উপায়ে এই ডিজিটাল সেবাটা গ্রহণ করছে। যে এখানে যেমন সুবিধাও আছে, সেখানে আবার একটা ধরেন আমরা সেটাও জানতে পারি যে অনেক সময় হ্যাক হচ্ছে, এই ধরনের কমপ্লেন বা এরকম সাইবার হুমকিও তো আমরা জানতে পারছি। এই ব্যাপারে আপনাদের কি এটাকে সিকিউর বা প্রতিরোধমূলক কোনো কি ব্যবস্থা আছে? আপনি যে কোনো কাজে, আপনি রাস্তায় যখন চলতে যাবেন, আপনাকে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো থ্রেট আসতে পারে, আপনাকে কাজ করতে গেলে থ্রেট আসবে। যত আধুনিক প্রযুক্তি আসবে তত বড় থ্রেট আসবে। আমরা দেখছি কিছুদিন আগে, আমরা যখন লাস্ট গভর্নমেন্টের সময় একটা বাংলাদেশ ব্যাংকে হ্যাক হয়ে অনেকগুলো টাকা চলে গেছে, বিভিন্ন দেশেও হচ্ছে, বড় বড় দেশেও হচ্ছে। আমাদের দেশে হচ্ছে না তা না। আর আমাদের এখানে ভালো ভালো এখন ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, আমাদের আইটি বিশেষজ্ঞ তৈরি হচ্ছে, অনেক ব্যাংক বাইরে থেকে লোক এনে তাদেরকে রিক্রুট করতেছে। সমস্যা হচ্ছে না তা না, খুব কম, বড় আকারে কোনো সমস্যা হচ্ছে না। অর্থাৎ আপনাদের এটার ব্যাকআপ আছে, প্রতিরোধমূলক ব্যাকআপ আছে। ব্যাকআপ আছে, অ্যাবসলিউটলি। গণমাধ্যম ও সাংবাদিকদের সাথে ব্যাংকের যে বা যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে একটা জনসংযোগ যে একটা রাখার জন্য যে উপায়, সেটার প্রথম কাজটা করে জনসংযোগ বিভাগ। রাইট। তো এই ক্ষেত্রে আপনাদের স্বচ্ছ গতিশীল করার জন্য এই সম্পর্কটাকে আপনাদের কি কি পরিকল্পনা আছে? আমাদের বেসিক কাজ হচ্ছে সাংবাদিকদের সাথে সম্পর্ক ঠিক রাখা। এটা আমাদের মূল পয়েন্ট। যে প্রতিষ্ঠানের সবচেয়ে ভালো সম্পর্ক থাকবে মিডিয়ার সাথে, সেই প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগ সবচেয়ে ভালো করবে, সেই ব্যাংকের সুনাম সবচেয়ে বেশি হবে। তা আমাদের সবসময় করতে হয় সাংবাদিকের সাথে রিলেশন থাকতে হয়। জি, আমার ব্যাংক কোনো দুর্নাম নেই কিন্তু তারপর আমাকে ভালো সম্পর্ক রাখতে হয়। রেগুলার তাদের অফিসে যাওয়া, যোগাযোগ রাখা, হাই হ্যালো করা, তাদের জন্মদিনে একটা উইশ করা, আমার ব্যাংকের জন্মদিনে তাদেরকে একটা গিফট পাঠানো, বা বছরে একবার প্রেস কনফারেন্স করে আপনার ব্যাংকের আর্থিক কি অবস্থা সেটা আপনি জানিয়ে দিলেন। অনেকে গোপন করতে চায়, কিন্তু আপনি যতটা খোলাসা করবেন সাংবাদিকদের সাথে, যতটা আপনি ক্লোজ হতে পারবেন, তাদেরকে টাইম টু টাইম এমডির সাথে ইন্টারভিউ করে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিবেন, আপনি দেখবেন স্বচ্ছ ধারণা থাকলে ওই ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেড়ে যায়। মানুষ কিন্তু মিডিয়ার উপর ডিপেন্ড করে এখনও। আপনি সোশ্যাল মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, মিডিয়ার কথা শুনেও কিন্তু মানুষ বিশ্বাস করে। তো আপনি মিডিয়াতে যদি ভালো সম্পর্ক রাখেন, আপনার বক্তব্যগুলো মিডিয়ার মাধ্যমে প্রচার পেল। একটা বিজ্ঞাপনের মাধ্যমে যেই কথাগুলো আপনি প্রচার করলেন পয়সা খরচ করে, তার চেয়ে একটা সাংবাদিক যদি তার নিজের থেকে কোনো রিপোর্ট তৈরি করে এবং সেই রিপোর্টের মধ্যে আপনার প্রতিষ্ঠানের গুণ যদি বলে দেন, ওখানে জনগণের আস্থা অনেক বেড়ে যাবে, আমার কাস্টমারের আস্থা ওখানে বেড়ে যাচ্ছে। ওই প্রতিষ্ঠান সবচেয়ে ভালো করবে যে প্রতিষ্ঠানের টপ ম্যানেজমেন্টের সাথে মিডিয়ার সাথে ভালো সম্পর্ক ভালো। জি। বাংলাদেশে আপনারা যে প্রতিষ্ঠানে আপনারা যে একটা পরিবেশ সৃষ্টি করছেন, সেখানে কি তরুণদেরকে আনার জন্য কি এরকম কোনো ইন্সপিরেশন আছে আপনাদের, বা এরকম কোনো পরিকল্পনা আছে? তরুণরা এই পেশায় বেশ আগ্রহী, এখানে নতুনত্ব আছে, ক্রিয়েটিভিটি আছে। আমার প্রতিষ্ঠানে রিসেন্টলি আমি এমটিও পোস্টে জার্নালিজম একটা স্টুডেন্ট নিয়েছি, ডিজাইনার নিয়েছি, ইয়াং। তাদের কাছ থেকে ইয়াং ব্লাড যখন আসে আমাদের এখানে, তাদের কাছ থেকে নতুন কিছু আশা করা যায়, তাদের কাছ থেকে নতুন বক্তব্য পাওয়া যায়। আপনি এজেন্সি থেকে অনেক সময় দেখা যায় ভালো কিছু পেতে গেলে সময় লাগবে, কিন্তু আপনার নিজের কাছে যদি রিসোর্স থাকে, নিজের কাছে যদি হ্যান্ডস থাকে ভালো, আপনি দেখবেন যে আপনার কাছে খুব সহজে আপনি পেয়ে যাচ্ছেন। যেটা আমি বললাম এর আগে, আমরা আলোচনা করলাম এআই প্রযুক্তি। এআই প্রযুক্তিতে যখন আপনি একজনের বক্তব্য পেয়ে যাচ্ছেন, এমডির বক্তব্য, একটা 3D একটা কাজ করে ফেলতে পারছেন, একটা অ্যানিমেশন করে ফেলতে পারছেন, একটা মোশন তৈরি করে ফেলতে পারছেন, তো তখন আপনার জনবল কিন্তু এখন আস্তে আস্তে হয়তো স্কুজিং করে কমে যাবে, সামনে হয়তো এরকম দিন আসতে পারে আমাদের। এই জন্য নিজেদেরকে এআই প্রযুক্তিতে, প্রত্যেকটা ছেলেপেলে যারা নতুন আসবে তাদেরকে এআই প্রযুক্তিতে নিজেকে এস্টাবলিশ করতে হবে, তাকে ট্রেন্ড হতে হবে প্রযুক্তির সাথে। এখানে তো প্রযুক্তির সাথে আপনি যখন ট্রেন করবেন, তাকে অ্যাটাক করবেন, তখন কিন্তু সেক্ষেত্রে আবার আমরা নির্ভরশীল হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মানুষের যে কর্মসংস্থানটা, এটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে।
এটা কি আমাদের জন্য কি কোনো হুমকি বা এটা কি এটা হুমকি, অ্যাবসলিউটলি, এটা আমি স্বীকার করবো। এটা ভবিষ্যতে এটার জন্য খুব হুমকি। যে যত দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারবে সে ততটা কম্পিটিশনে টিকে থাকবে। আর যারা মানিয়ে নিতে পারবে না, ঝরে পড়তে হবে। আপনার একসাথে দৌড় শুরু করলেন 10 জন, আপনি সবাই ফার্স্ট হবে না, কেউ পিছিয়ে পড়বে। তো যে পিছিয়ে পড়বে তাকে টানতে, যে আপনি তো যে ফার্স্ট তাকে আপনি টেনে ধরতে পারবেন না। তো যে এগিয়ে যাবে তাকে তো এগিয়ে নিতে হবে, আর যে পিছিয়ে যাবে তাকে তো চলে যেতে হবে। আগে আমরা দেখতাম এক সময় যে ব্র্যান্ডিং এবং কমিউনিকেশন যেটা হতো আর কি আগের আমলে, আরো ধরেন 10 বছর আগে বা 15 বছর আগে, সেটা কিন্তু সব কিন্তু ছিল বিজ্ঞাপন নির্ভর। জি, এবং এটা মানুষ দিয়ে অভিনয় করে বিজ্ঞাপনটা করা হতো, ব্র্যান্ডিং করা হতো। তো এখন তো আর সেটা করা সম্ভব না, যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, খরচের ব্যাপার আছে। তো এই ব্যাপারে আপনাদের ব্যাংকের যে কোনো নতুন কোনো পলিসি আপনারা নিচ্ছেন যে আমরা এই বাজেটের মধ্যে যাব বা এই এতটুকু বাজেটের মধ্যে যাব, এরকম কোনো বাজেট ফিক্সড করা কি আপনাদের আছে? আমরা এই যে একটা পয়েন্ট বললেন, খুব ভালো কথা। আমরা একসময় তো বাজেট ছিল আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া কেন্দ্রিক, শুধু বিটিভি ছিল, এরপরে ইটিভি আসলো, আর আমাদের ম্যাক্সিমাম বিজ্ঞাপন চলে যেত পত্রিকায়। ইত্তেফাকে একটা বিজ্ঞাপন দিতাম বা ডেইলি স্টারে বা অবজার্ভার একটা বিজ্ঞাপন দিতাম, আমাদের হয়ে যেত। এখন মিডিয়া বেড়ে গেছে, বাজেটটা আমার খুব বেশি বাড়েনি, কাস্টমার বেড়েছে, কিন্তু বাজেটটা আপনার ক্লাসিফাইড হয়ে গেছে, শ্রেণীকরণ হয়ে গেছে। কোথায় হয়ে গেছে? ম্যাক্সিমাম চলে যাচ্ছে এখন ডিজিটাল পোর্শনে, আপনার অনলাইনে চলে যাচ্ছে। আমাদের দেশের বিজ্ঞাপনের বাজেট 4,000 থেকে 6,000 কোটি টাকা অ্যানুয়াল। এখন যে অবস্থা, তাতে দেখা যায় 35% বাজেট চলে যাচ্ছে ডিজিটাল মিডিয়ায়। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, গুগল বলেন, ওখানে চলে যাচ্ছে। কারণ আপনি কোনো প্রোডাক্ট ভালো মন্দ খুঁজতে গেলে আপনি গুগলে খোঁজ করছেন, আপনি ইউটিউবে দেখছেন। তো আপনি যেটা দেখছেন বিজ্ঞাপনদাতা ওখানে চলে যাচ্ছে। ব্যাংকও তাই করছে। আপনি ভালো ভালো প্রতিষ্ঠানগুলো এখন বিজ্ঞাপন দিচ্ছে ইউটিউবে, বিজ্ঞাপন দিচ্ছে ফেসবুকে, অথবা গুগলে, ইনস্টাগ্রামে চলে যাচ্ছে। তো আপনার বড় একটা মার্কেট তৈরি করে নিয়েছে ওই ডিজিটাল মিডিয়া। ব্যাংকও পিছিয়ে নেই, ঠিক মাল্টিনেশনাল কোম্পানিগুলোর মতো ব্যাংকও চলে যাচ্ছে ডিজিটাল মিডিয়ায়। অদূর ভবিষ্যতে আমার মনে হচ্ছে যেটা 65% মার্কেট আপনার অনলাইন মিডিয়া বা ডিজিটাল মিডিয়া নিয়ে নেবে। আপনাদের বিভিন্ন স্কিম নিয়ে কি আপনারা কোনো ক্যাম্পেইন করছেন? এরকম কোনো আপনার নিয়মিত কোনো ক্যাম্পেইন করেন আপনার? সব প্রোডাক্ট নিয়ে করতে হয়। আমরা এখন বেশি প্রোডাক্ট, আপনি একসাথে সবগুলো প্রোডাক্টের ক্যাম্পেইন করতে পারবেন না। সে আমি যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট, আমার এমবিএল রেইনবোর যদি ক্যাম্পেইন করি, আমার পুরো মার্কেটিং ব্যাংকের ক্যাম্পেইন হয়ে যাচ্ছে। আমরা ধরে ধরে করি। আমরা কোনো সময় লোন প্রোডাক্টের বিজ্ঞাপনে যাচ্ছি, যে যখন লোন প্রোডাক্টগুলি করি তখন আমাদের যখন টাকা প্রচুর হিউজ মানি চলে আসে, আমরা তখন লোন প্রোডাক্ট, লোন দেওয়ার জন্য আমরা বিজ্ঞাপনগুলো করি। আবার যখন আমাদের ডিপোজিটের ক্রাইসিস হয়ে যায় তখন আবার ডিপোজিট প্রোডাক্টে আমরা প্রচুর বিজ্ঞাপন করি। ব্যাংকের কাজই তো ডিপোজিট আনা, লোন দেওয়া, অ্যাডভান্স দেওয়া। যখন 5ই আগস্টের পরে আমরা দেখলাম যখন ক্রাইসিস চারদিকে ব্যাংকের, সারা বাংলাদেশে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, তখন মানুষ ব্যাংকের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। বেশ কিছু ব্যাংকের বিভিন্ন অনিয়ম ধরা পড়া পরে, তো কিছু ব্যাংক আবার এই সুযোগে খুব ভালো করলো। এখানে সোয়াট অ্যানালাইসিস করতে হবে যে আপনার স্ট্রং পয়েন্ট কোনটা, উইকনেস কোনটা, অপরচুনিটি কোনটা। কোনো কোনো ব্যাংক ওই মুহূর্তে অপরচুনিটি নিয়ে, মানুষ তো বাসায় টাকা রাখবে না, মানুষ তো ব্যাংকেই টাকা রাখবে, ওই খারাপ ব্যাংকের টাকাগুলো ভালো ব্যাংকে চলে আসছে। তো আপনাকে তখন ডিপোজিট প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে হয়েছে যে আমার ব্যাংক ভালো, আমার ব্যাংকে ডিপোজিট রাখলে আপনি ভালো করতে পারবেন, ভালো অ্যামাউন্ট পাবেন। হ্যাঁ, আবার যখন টাকা অ্যাভেলেবেল হয়ে গেছে তখন আমাকে তো ব্যবসা করতে হবে, ব্যাংকে ব্যবসা করতে হবে। ব্যাংক আবার এই টাকা লোন দেওয়ার জন্য তখন আবার লোন প্রোডাক্টগুলো আবার বিজ্ঞাপন শুরু করলো। বা আমাদের যারা এক্সিস্টিং ক্লায়েন্ট আছে, বড় ক্লায়েন্ট আছে, তাদেরকে আমরা ফোর্স আমরা করতে থাকলাম যে আপনারা আমাদের এখন অ্যাভেলেবেল আছে টাকা, আপনারা টাকা নিতে পারেন, ব্যবসা করতে পারেন। তো এটা তো রোলিং এর উপর, একটা সাইকেলের উপর চলে। তো আমরা বিজ্ঞাপনও করি, ওই পরিবেশের উপর ডিপেন্ড করে। যখন করোনা হয়েছিল তখন আমরা তো নিশ্চয়ই করোনার উপর বেসিস করে আমরা বিজ্ঞাপনগুলো তৈরি করেছিলাম। পরিবেশের উপর ডিপেন্ড করে আসলে ডিমান্ড যেটা। ওইটাই আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে করোনাকালীন যে সংকটময় সময়টা যেটা আমরা পার করে এসেছি, সেই সময় আপনারা কিভাবে এটাকে চালু রাখছিলেন, যে এই যে আপনার যে বিজ্ঞাপন, কমিউনিকেশন, ব্র্যান্ডিং, তখন কিভাবে এটাকে সচল রেখেছিলেন আপনারা? আমার মনে আছে যে আমাদের দেশে ফেসবুকের চলনটা কিন্তু 14 সালের পরে, 13-14 পরে খুব বেশি হয়েছে। ইউটিউবে একসময় খুব মানুষ দেখতো না, কিন্তু এই বাসায় বসে বসে মানুষ যখন ইউটিউবে দেখা শুরু করলো, টিভির বিভিন্ন নাটক সবই ইউটিউবে চলে যাচ্ছে, মানুষ তখন ঘরে বসেই দেখা শুরু করলো ছোট ডিভাইসে।
আমরাও তখন চলে গেলাম যে আমরা ঘরে বসে কিভাবে ব্যাংকিং করা যায়। ওই সময় থেকে আমাদের ডিজিটাল উপায়ে ব্যাংকিংটা আমরা সহজ করার জন্য আমরা ম্যাক্সিমাম ব্যাংকই তখন ডিজিটাল ব্যাংকিং কিভাবে করা যায়, মানুষ ঘরে বসে কিভাবে ব্যাংকিং করা যায়, মোবাইলে বসে কিভাবে ব্যাংকিং করা যায়। মানুষ তো বাসায় মোবাইল নিয়ে বসে আছে, সেই মোবাইলে নাটক দেখতেছে, ওই ফাঁকে সে ব্যাংকিংটা করে ফেললো। বাসা থেকে বললো যে এই বিলটা দেওয়া হয়নি, আপনি বাসায় বসে করে দিলেন। আপনি যেটা বললেন যে করোনার পরে আমাদের অপরচুনিটি বেড়ে গেছে, সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়াতে আমাদের বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়াতে আমাদের সার্ভিস, এবং খুব সহজে বাসায় বসে সহজে যাতে আমরা সেবাটা পাই, ওই দিকে আমরা চলে গেলাম। জি, ধন্যবাদ আপনাকে আব্দুল হামিদ সোহাগ সাহেব আমাদেরকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আমার ধন্যবাদ জানাচ্ছি নাগরিক টিভিকে, মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে আমাকে ইনভাইট করার জন্য আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের মতো শেষ করতে হচ্ছে। আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা প্রয়োজনীয় অনেক তথ্য পেয়েছেন। এরকম আরও নতুন নতুন তথ্য দেওয়ার জন্য আমরা আবারও আসছি আগামী পর্বে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান সম্ভাবনার বাংলাদেশ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নাগরিক টিভির সাথেই থাকুন।